নমস্কার। তো ইরান আর আমেরিকা দুজনে মিলেই আবার সম্পূর্ণ প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে, যেটা আমরা কয়েক সপ্তাহ আগে পর্যন্ত দেখছিলাম যে বেশ একটা ঝামেলা থেমে যাওয়ার মতো। এই সপ্তাহে কিন্তু সেই ঝামেলা আবার বিপুল আকার নিয়েছে। দুপক্ষের তরফ থেকে কিছু না কিছু গোলা বারুদ বর্ষণ করা হয়েছে এবং স্ট্রেট অফ হরমুজে চলা কিছু বাণিজ্যিক জাহাজের ওপরেও কিন্তু আক্রমণ এসেছে। এই হচ্ছে এই সপ্তাহের আপডেট এবং আগামী সপ্তাহে আবারও সেই চার্ট না দেখে কিছু বোঝা যাবে না কি ঘটতে চলেছে। এবং একটা ওভারঅল সিচুয়েশন যেটা দাঁড়িয়েছে যে চার্ট মনে হচ্ছে ওপরেও যেতে পারে, চার্ট মনে হচ্ছে নিচেও যেতে পারে, দুদিকেই যাওয়ার ভরপুর সম্ভাবনা নিয়ে বাজার মোটামুটি শেষ করেছে। মানে সোমবার দিন কিভাবে খুলবে সেটা সোমবার দিন অর্থাৎ কালকেই কিন্তু দেখা যাবে এবং খোলার পরেই বাজার সিদ্ধান্ত নিয়ে নেবে যে পুরো সপ্তাহটা সে কোন দিকে যেতে পারে। দেখুন, বারবারই একটা কথা বলছি, ট্রাম্প কাকু সম্পূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে কার্যকলাপ করে থাকেন এবং ওনার প্রতিটা কথায় যেহেতু বিশ্ববাজারে একটা দুলুনি তৈরি হয়, উনি সেই দুলুনিটাকে কাজে লাগিয়ে এখান থেকে প্রচুর প্রফিট করে থাকেন। এটাই ট্রাম্প কাকুর চিরকালের স্বভাব। ট্রাম্প কাকু বড় ব্যবসাদার, তিনি এইটা হিসেব করেই কাজ করেন এবং আমাদের কাজ হচ্ছে তার এই ব্যবসার চক্করে পড়ে আমরা যেন আমাদের ব্যবসাকে লাটে না তুলি। তার প্রতিটা কথা শুধু বাহ্যিক যে আহ, তার আচরণ, সেই আচরণটাকে অনুভব করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু লস হবেই হবে। এবং এই রকম যখন নিউজ ড্রিভেন বাজার থাকে, যে সময় কেউ একজন কিছু বলছেন তার উপরে বাজার হঠাৎ বেড়ে যাচ্ছে বা হঠাৎ পড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, যেমনটা আমরা দেখলাম বৃহস্পতিবার শুক্রবার পরপর দুদিন বাজারের দুরকম চরিত্র দেখলাম, বুধবার দিনকে তো আরেক রকম বাজার ছিল। হ্যাঁ, তো এই যে বিভিন্ন চরিত্র শুধুমাত্র একজনের কথার উপর নির্ভর করে হচ্ছে, এই রকম ঘটনা যখন হয় তখন বেশি অ্যাক্টিভলি কাজ করতে নেই। যদি এরকম সময় আপনি বেশি অ্যাক্টিভলি কাজ করেন সেহেতু তো সেই সময়গুলো পার্টিকুলারলি প্রচুর ভোলাটিলিটি আছে, এই ভোলাটিলিটির মধ্যে আপনি পড়লে আপনার লস অনিবার্য। তো এই সময়ে খুঁজে বের করতে হয় যে ছোট ছোট কোন কোন স্টক আছে যারা আগামী দিনে ভালো পারফর্ম করতে পারে এবং একটু লম্বা দৃষ্টিভঙ্গি দিয়ে কোথায় কাজ করা যায়। যেখানে লম্বা দৃষ্টিভঙ্গি দিয়ে মোটামুটি একটা ভিউ ক্লিয়ার হয়ে যাবে সেইখানে কিন্তু এন্ট্রি নিতে হয় এরকম সময়। তাই বাজার এই সময় লং টার্মের জন্য আবার একটা বিল্ড আপের চান্স দিচ্ছে, আবার বাজার একটা বড় সড়ো লং টার্মের মুভ দেবে। লং টার্ম কথাটা এখানে ঠিক আসছে না, আমি শর্ট টার্ম বললেই বেটার হয়। 2 থেকে 3 মাসের মধ্যে কিছু স্টক আছে আবারও 30 থেকে 50%-এর কাছে প্রফিটে নিয়ে যাবে। বাজার তার একটা শুভ সূচনা তৈরি করে দিয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্রফিট করা। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য এখান থেকে প্রফিট করা, তাই যখন দরকার হবে তখন আমরা ট্রেড কম করব, যখন দরকার হবে না তখন আমরা ট্রেড বেশি করব। মানে ট্রেড করার যখন সময় দেবে তখন আমরা বেশি ট্রেড করব, কিন্তু আমার এখন দরকার তাই আমাকে এখন ট্রেড করতে হবে, আমার হাতে টাকা আসছে না আমাকে এখন ট্রেড করতে হবে। এই মেন্টালিটি নিয়ে বাজারে আসলে কিন্তু বাজার ডুবিয়ে দেবে। বাজার এখন খুবই একটা ক্রিটিক্যাল ফেজের মধ্যে রয়েছে। তো চলুন আজকে চার্ট দেখে আমাদের আজকের যাত্রা শুরু করি। তবে হ্যাঁ, সবার আগে বলে রাখছি, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এখানে আমি আমি যা ভাবছি বাজারকে নিয়ে, আগামী সপ্তাহে আমি যা কাজ করব বাজারকে নিয়ে, আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে এইচডিএফসি ব্যাংকের চার্ট খুলে রেখেছি। খোলা যখন আছে তো ভালোই হয়েছে। এইচডিএফসি ব্যাংকের একবার উইকলি চার্টটা দেখে নেওয়া দরকার। দেখো, উইকলি চার্টে এইচডিএফসি ব্যাংক উইকলি 200 ইএমএ তে ধাক্কা খেয়ে শেষ করেছে। তো উইকলি 200 ইএমএ তে ধাক্কা খেয়েছে, আরএসআই দেখুন 50-এর কাছে এসেছে। এই যে জায়গা রেজিস্ট্যান্স এইখানেই হবে। উইকলি 200 833-এ রয়েছে, 833-এ একটা রেজিস্ট্যান্স আছে। 833 কাটলে 855 থেকে 860, 855 থেকে 860 ওই রেঞ্জে বাজার উঠে যাবে। 855 থেকে 860 কিন্তু একটা ম্যাসিভ রেজিস্ট্যান্স রয়েছে এইচডিএফসি ব্যাংকের। যদি 830-এর পরে চিন্তা করা হয় তাহলে 855 থেকে 860 কিন্তু একটা খুব বড় সড়ো রেজিস্ট্যান্স এইচডিএফসি ব্যাংকের জন্য রয়েছে। তো সেই জায়গাটা মনে হয় না এইচডিএফসি ব্যাংক এক্ষুনি কাটতে পারবে, সম্ভাবনা নেই। যদি কেটেও দেয় তারপরেও কিন্তু 890 কাটা যথেষ্ট মুশকিল আছে। 890 থেকে 900 ওই রেঞ্জ কাটা কিন্তু যথেষ্ট মুশকিল রয়েছে। আর যদি এই সপ্তাহে এখান থেকে লাল ক্যান্ডেল করে 807 805 এই লেভেলটাকে কেটে দেয়,
805-এর লেভেলটা যদি কেটে দেয় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংক আবারও একবার নিচের দিকে আসার পরিকল্পনা নেবে। এই সপ্তাহটা এইচডিএফসি ব্যাংকের জন্য খুবই ভাইটাল, যেহেতু এই সপ্তাহে প্রথমেই এইচডিএফসি ব্যাংকের চার্টটা আমাদের সামনে খুলে গেল, তাই ওইটা দিয়ে অ্যানালাইসিস শুরু করে দিলাম। এইচডিএফসি ব্যাংক তার মানে মোটামুটি 830-এ একটা বড় রেজিস্ট্যান্স পাচ্ছে, কাটলে 850 পর্যন্ত বা 55 পর্যন্ত উঠতে পারে। কিন্তু যদি 830-এর রেজিস্ট্যান্সকে কাটতে না পেরে নিচের দিকে হয়তো গ্যাপ আপ ওপেনিং হলো বা গ্যাপ ডাউন হোয়াট এভার যাই হোক না কেন, যদি 805-এর নিচে যদি ওপেনিং হওয়ার পরে কেটে দেয় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংক আবারও নিচে আসবে। এটা কিন্তু উইকলি চার্টের অ্যাসপেক্টে বললাম। ডেইলি চার্টের অ্যাসপেক্টে কিন্তু একটু আলাদা হবে। হ্যাঁ, 855-তে ডেইলি চার্টে 200 ইএমএ রয়েছে, তো 855 পর্যন্ত এবং চার্টের যা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন দেখা যাচ্ছে, আরএসআই যেভাবে রয়েছে তাতে এই সপ্তাহে আহ মানে আর কয়েকটা দিনে 855 পর্যন্ত এইচডিএফসি ব্যাংক স্বাচ্ছন্দ্যে কিন্তু যেতে পারে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা একটা প্রবল রয়েছে। নিচের দিকে 800 থেকে 790-তে সাপোর্ট নেয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 800-তে খুব বড় সাপোর্ট আপাতত এইচডিএফসি ব্যাংকে দাঁড় করিয়ে রেখেছে। এখন পুরোটাই কালকে ট্রাম্পু কাকুর আর কোনো বাণী আসে কিনা বা কিছু নতুন হয় কিনা তার উপর নির্ভর করে চলছে। নিফটি আপাতত 200 ইএমএ তে ধাক্কা খেয়ে পপাত ও ধরনী তলে বুধবার দিনকে এইটা হলো। কি কারণে এইটা হলো না, হরমুজবে আবার সমস্যা তৈরি হয়েছে, তার জন্য এখান থেকে এই ফলটা হলো। তো সমস্যা তো থামেনি, তারপর থেকে সমস্যা বৃহস্পতিবারে বেড়েছে, শুক্রবারে আরো বেড়েছে, কিন্তু কি এক দৈব বলে বৃহস্পতি আর শুক্রবারে আবার যেখান থেকে পড়েছিল সেই পর্যন্তই তুলে নিয়ে চলে গেল। তার মানে কিন্তু নেট নেট ফল বুধবারে এইটুকুনি থাকলো 24,200 পর্যন্ত। তো এখানে এই যে 23,800 পর্যন্ত যে কারেকশনটা হয়েছিল সেটা কিন্তু ভিত্তিহীন মানেহীন হয়ে গেল। উইকলি চার্টের হিসেবে এই যে 50 ইএমএ আপাতত এখানে দাঁড়িয়ে রয়েছে। এই 24,375 বড় সড়ো রেজিস্ট্যান্স উইকলি চার্টের হিসেবে থাকবে। যদি ওপরে 24,375-এর ওপরে খুলে সাস্টেন করে যায় তাহলে 24,950 পর্যন্ত একটা যাত্রা আমরা এই সপ্তাহে দেখলেও দেখতে পারি। না হলে নিচে কিন্তু 23,950-এ একটা বড় সাপোর্ট আছে। 23,950 কেটে যদি সাস্টেন করে, এখানে আরএসআইটাও কিন্তু 50-এ ধাক্কা খেয়েছে, হিস্ট্রিও বলছে 50-এর আশপাশে এসে নেমেছিল, 50-এর আশপাশে এসেছে, একটু নামতে পারে। একটু নামলে কিন্তু ওই সেই 23,800 পর্যন্ত জায়গা রয়েছে, 23,800 কাটলে কিন্তু আবারও নিচে আসবে। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে লোটা প্রিভিয়াসলি করেছিল এই লো এর আশপাশে বাজারকে আবারও নিয়ে চলে আসার ক্ষমতা রাখে। ওরকম যদি হয়, যদি এই সপ্তাহে 23,500-তে গিয়েও কারেকশন শেষ করে, হয়তো নিচের দিকে নামলো 23,500-তে গিয়ে শেষ করলো, তাহলে জানবেন যে আগামী 2 সপ্তাহে 23,500 থেকে সোজা 22,100-তে আবার বা 22,000 আবার বাজার নিয়ে চলে আসবে, সেটা হলেও ভালো হবে। তো এই সপ্তাহটায় যদি ওপরে খুলে সাস্টেন করে, দেখুন খুবই মার্জিনাল জায়গা, ওপরে খুলে সাস্টেন করলে ওপরে এখানে গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে যাবে। আর যদি নিচে আসে তাহলে ভালো যেটা হবে, নিচে এই লো এর আশপাশে একবার এসে তারপরে যদি ওঠার চেষ্টা করে সেটা তুলনামূলক ভালো হবে। তাহলে বাজারে হঠাৎ করে যে ফলগুলো হচ্ছে সেগুলো আমাদের বাজারে হওয়া বন্ধ হয়ে যাবে। আমি আপাতত ওইটাই চাই, যদি সেটা হয় খুব ভালো, কিন্তু মনে হয় না সেরকম কিছু করবে। কালকে সকালবেলা আবার দেখতে হবে, ভোরবেলা ঘুম থেকে উঠে বা রাত্রিরে শুতে যাওয়ার আগে আমাদের ট্রাম্প কাকু নতুন কোনো বাণী দিয়ে যান কিনা যার উপরে নির্ভর করে বাজার আবার লাফিয়ে ওঠে, সেটাই এখন আগামী কালকের জন্য দেখা রয়েছে। আর না হলে যা রয়েছে সেই অ্যাসপেক্টে দেখতে হবে বাজার কি বলতে চায়। নিফটি ব্যাংক খুব ভালোভাবে সাপোর্ট নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং ঠিক রেজিস্ট্যান্স যেখানে সেই রেজিস্ট্যান্সের ওপরে মার্জিনাল উঠে কিন্তু নিফটি ব্যাংক শেষ করেছে। ডেলি চার্টেও পরিষ্কার মার্জিনাল উঠে শেষ করেছে। এখান থেকে যে ব্রেকডাউনটা হয়েছিল এই দুটো ক্যান্ডেলে সেই ব্রেকডাউনটাকেও কিন্তু কভার আপ করে নিয়েছে। তাহলে নিফটি ব্যাংকের স্ট্রাকচার যদি আমাদের দেখতে হয়, নিফটি ব্যাংকের স্ট্রাকচার তুলনামূলক অনেক বেশি শক্তিশালী। কিন্তু নিফটি ব্যাংকের আরেকটা রেজিস্ট্যান্স যেটা 60 মিনিট চার্টে তৈরি হয়েছে সেটা হচ্ছে 58,150। 58,150-এর ওপর মানে এখান থেকে 100 পয়েন্টের ওপর যদি নিফটি ব্যাংক উঠে যায় তাহলে নিফটি ব্যাংক আবার ধীরে 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 উপরের দিকেই উঠতে থাকবে। কিন্তু সেটা যদি করতে না পারে তাহলে সাইড ওয়েজ টু ডাউন ট্রেন্ড আবার টানবে আস্তে আস্তে, মানে একটা রেঞ্জ বাউন্ড বাজার থাকবে। এবং 56,450 প্রাইমারি ভাবে একটা বড় সড়ো সাপোর্টের কাজ করবে। 56,450 বা 56,500 ধরে নিন। 56,500 56,000 দুটো লেভেলই বড় সড়ো সাপোর্ট আছে, কাটলে কিন্তু এই লো এর আশপাশে চলে আসতে পারে। 54,000 ধরে নিন, 54,000-এ কিন্তু
নিফটি ব্যাংকে নামিয়ে আনার ক্ষমতা রয়েছে, যদি কিনা 56,400 কেটে দেয় ওপরে। যেহেতু ঠিক মার্জিনাল ক্লোজিং এসছে, তাই এটা কিন্তু খুব জোর দিয়ে বলা যায় না ব্যাংক নিফটিতে ব্রেকআউট এসছে। আবার মার্জিনাল ক্লোজিং এসছে, ওপরে একটা ছোট্ট গ্যাপ দিয়ে 58,400-র ওপরে খুলে গেল, গিয়ে সাস্টেন করে গেল, তাহলে কিন্তু আবার একটা ব্রেকআউট হয়ে যাবে, নতুন হাইট দিকে আবার নিয়ে চলে যাবে। তো এই সপ্তাহটা নিফটি ব্যাংক খুলে কোন দিকে যাচ্ছে তার উপরে কিন্তু বহুল অংশে নির্ভর করছে। গত সপ্তাহের পরে এই সপ্তাহে যে প্যাটার্নটা বানিয়েছে, এই প্যাটার্নটাকে খুব একটা শুভ প্যাটার্ন বলা যায় না। আমরা জানি যে যদি এরকম একটা স্পিনিং টপ তৈরি হয় এবং তার পরের ক্যান্ডেল যদি ওপরে খুলে সাস্টেন করে যায়, এরকম একটা বড় সড়ো মারুবুজুর পরে একটা স্পিনিং টপ মতো তৈরি হয়, তার উপরে যদি গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে খুলে যায়, তাহলে কিন্তু একটা বড় সড়ো মারুবুজু ক্যান্ডেলের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে 96-83 পর্যন্ত ইউএসডি আইএনআর কে উঠিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদি গ্যাপ আপ দিয়ে উঠে সাস্টেন করে। সেটা যদি না করে, যদি মার্জিনাল পার্সিয়াল কোনো একটা ওপেনিং হয় বা গ্যাপ ডাউন ওপেনিং হয়ে 95 এর নিচে নেমে যায়, তাহলে আস্তে আস্তে এইভাবেই দুলতে 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 বাজার আস্তে আস্তে সাইড ওয়েজ থেকে ডাউন ট্রেন্ডের দিকে আসবে। এটা ইউএসডি আইএনআর আপাতত এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আরএসআই যথেষ্ট স্ট্রং আছে, আরএসআই দেখে কিছু বলা যাবে না যে কোন দিকে কি করতে চলেছে, যথেষ্ট যথেষ্ট স্ট্রং এই মুহূর্তে আরএসআই কিন্তু রয়েছে ইউএসডি আইএনআর এর ক্ষেত্রে। ইউএসডি আইএনআর এর চার্টও যথেষ্ট ভালো রয়েছে। তো এই সপ্তাহে যদি ওপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে এই সপ্তাহে দেখুন 95-46, 94-21, 1 টাকা 20 পয়সার একটা সলিড মুভ ওপরের দিকে আসবে। তো 96-80 কাছে কিন্তু নিয়ে চলে যাবে। 96-80 হাই। এই প্যাটার্নটার জোরে শুধুমাত্র এই যে শসার প্যাটার্নটা এখানটা তৈরি হয়েছে না ডেলি চার্টে ছোট্ট করে, এই শসার প্যাটার্নের জোরেই কিন্তু সামান্য যদি গ্যাপ দিয়ে ওপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আবার নতুন হাইতে নিয়ে চলে যাবে। সেটা হলে বাজারের উপর একটা সাময়িক প্রেসার তো আবার আসবেই। ইন্ডিয়া ভিক্স যথারীতি কাত হয়ে গিয়েছে। ইন্ডিয়া ভিক্সে এই সপ্তাহে দেখুন, আগের সপ্তাহের ভিডিওতে দেখবেন বলা আছে ইন্ডিয়া ভিক্স যদি এখান থেকে নিচে নামা শুরু করে তাহলে এই দাগে গিয়ে পৌঁছবে, যদি ওপরে ওটা শুরু করে তাহলে এখানে রেজিস্ট্যান্স পাবে। মোটামুটি দুদিকেই সত্যি করে দিয়েছে, নিচেও নেমেছে ওপরে উঠেছে গিয়ে শেষ করেছে। সামনের সপ্তাহে আবার যদি 12-25-এর ওপরে খুলে সাস্টেন করে যায়, তো ভিক্স আবার 15-12 পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। আর যদি নিচে খুলে যায় 11-73-এর আশপাশে, মানে 11-75-এর আশপাশে খুলে যদি নিচে খুলে যায়, নিচে আসার সম্ভাবনা প্রবল থাকবে। 10 কেটেও নিচে আসতে পারে। আরএসআই যথেষ্ট দুর্বল আছে উইকলি চার্টে। ডেলি চার্টের হিসেবেও আরএসআই যথেষ্ট দুর্বল রয়েছে। ডেলি চার্টের হিসেবে সাইডওয়েজ টু মানে ডাউন ট্রেন্ডে থাকতে পারে। সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে, নিফটি, ডলার, নিফটি ব্যাংক, ইউএসডি আইএনআর, নিফটি ব্যাংক আর ইন্ডিয়া ভিক্স দেখে যে সামনের সপ্তাহে এখনো পর্যন্ত যা ধারণা করা যাচ্ছে যে নিফটি ব্যাংকের ভোলাটিলিটি কম থাকবে। ডলার ইস টু রুপির যে প্রাইসটা দাঁড়াবে তার উপরে বেস করেই বাজার মেনলি রিয়াক্ট করবে। ভিক্সে বিরাট কিছু হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে, চার্ট অন্তত তাই বলছে। যদি হয় তাহলে কিন্তু ভিক্স সোজা এই কেটে একদম 15 কেটে উপরের দিকে তুলে নিয়ে চলে যাবে। প্রাইমারি ভাবে 15 রেজিস্ট্যান্স, কিন্তু কেটে উপরের দিকে তুলে নিয়ে চলে যাবে। যদি সেরকম কিছু ঘটে সেক্ষেত্রে ডলার ইস টু রুপি হঠাৎ করে বেশি দুর্বল হয়ে যাবে, একটা কিম্বুত কিমাকা তার হবে এবং বাজারও খানিকটা শুয়ে পড়বে। সেটা পুরোটাই দেখতে হবে কি করতে চলেছে। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্সের পরে গোল্ড ডেলি চার্ট বলছে যে গোল্ডের দাম সস্তা হতে চলেছে। এই সপ্তাহে হয়তো 1,35,000-এর আশপাশে গোল্ড আসলেও আসতে পারে। এই সপ্তাহে গোল্ড 1,35,000-এর আশপাশে আসলেও আসতে পারে, সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং 1,48,000 একটা হিউজ রেজিস্ট্যান্সের কাজ করেছে। দেখুন, দাগের এইটাই পাওয়ার। আমি 2-3 সপ্তাহ আগে ওপরে যখন দাগটা ছিল, ওপরের দাগ কাটতে পারিনি, নিচে যখন ব্রেকডাউন হলো, আমি দাগটা আপনাদের সামনে এই ভিডিওতে টেনে এনে এখানে এখানে দিয়ে রেখেছিলাম। যেখানে দিয়ে রেখেছি পরপর 2 সপ্তাহ ধরে কিন্তু সেই দাগকে কাটতে পারিনি। আগামী সপ্তাহে আশা করছি 1,35,000-এর আশপাশে গোল্ড চলে আসবে, যেটা একটা সুন্দর নেয়ার দাম আসবে। এবং তারপরে বোঝা যাবে যে 1,34,000টাও রেজিস্ট্যান্স হিসেবে আবার তৈরি হয়ে যাবে কিনা। মানে আরএসআই এর ঢালান কিন্তু একটা বাউন্স নিতে পারে, নিয়ে কিন্তু আবার ধপাস করে ফেলতে পারে, চার্ট তাই বলছে। গোল্ড সস্তা হতে চলেছে, সিলভারও ততই বছর। সিলভারেও দেখুন যে দাগ কেটে দিয়েছিলাম সে দাগ কাটার ক্ষমতা রুপোর হয়নি, কিন্তু রুপো যথেষ্ট সস্তা হয়ে রয়েছে
এবং এই সপ্তাহে কিন্তু একটা বড় সড়ো কারেকশন হয়ে 1,84,000-এর আশপাশে আসতে পারে, যদি কিনা 2,10,000 ভেঙে দেয়। 2,10,000 যদি এই সপ্তাহে ভেঙে দেয়, তাহলে কিন্তু গোল্ড আর সিলভার, সিলভার 2,10,000 যদি সিলভার ভেঙে দেয়, তাহলে কিন্তু সিলভার 1,84,000-এ নামিয়ে নিয়ে আসবে আগামী 2 সপ্তাহের মধ্যে। সিলভার আপাতত খুবই লোভনীয় জায়গায় আসতে চলেছে এরকমই মনে হচ্ছে। ক্রুড অয়েল নীল দাগের পাওয়ার দেখুন, বলেছিলাম না নীল দাগে আসবে, এই সপ্তাহে এসেছিল, পরের সপ্তাহে নীল দাগের নিচে সাবস্টেন্ড করেছিল, এই সপ্তাহে ওঠার চেষ্টা করেছে, এই নীল দাগে গিয়ে ক্লোজ করলো, এবং ওপরের যে হলুদ দাগ কাটা ছিল এই সপ্তাহে রেজিস্ট্যান্স কিন্তু সেখানেই পেয়েছে, সেখানেই কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে। অর্থাৎ আমরা যে দাগ কেটে রেখেছি সেই দাগগুলো একটা বড় সড়ো লেভেলকে মেনটেন করছে। ডেইলি চার্টের ক্রুডের আরএসআই এবং উইকলি চার্টের ক্রুডের আরএসআই এতটা জিনিস বলছে যে ক্রুডের কিন্তু মেরুদণ্ড ভেঙে গিয়েছে। ক্রুডের দাম আবার আজকে একটা খবর পাওয়া গেল, রাশিয়াকে সব থেকে বেশি পেট্রোল বেচেছে ভারতে। দেখে রাশিয়ার কাছে যা তেল আছে, মানে পরিশোধিত পেট্রোল আর কি, হ্যাঁ, ক্রুড অয়েল থেকে পরিশোধন করে পেট্রোল বিক্রি করেছে রাশিয়াকে খুব বেশি অ্যামাউন্টে। ঠিক আছে, তো ভারত কিন্তু তলাদি ভারতের কাজ করে যাচ্ছে, ভালোই কাজ করছে। যেগুলো খবরে আসছে সব খবরে কান দেওয়ার মতো না, রিপোর্ট দেখে দেখে খানিকটা কাজ করতে হবে। আমরা নেতাদের গালাগালি দিতে পারি ঠিকই, কিন্তু তারা কিছু ভুল কাজ করলেও কিছু ঠিক কাজও করে, সেইগুলো চোখে দেখতে হবে। হ্যাঁ, খুব দুর্দান্ত ভাবে জুন মাসে এক্সেসিভ, মানে 34% হাইক হয়েছে ভারতের রাশিয়ার তেলের ইম্পোর্ট, এবং সেটাকে রিফাইন করে আবার কিন্তু রাশিয়ায় ফেরতও পাঠানো হয়েছে। এইখানে যেটা দেখা যাচ্ছে দেখুন, যদি নীল দাগকে কেটে দিতে পারে এই সপ্তাহে, তাহলে ক্রুড এই লোকে কেটেও নিচে চলে আসবে এবং 5,800 নেমে আসবে। আপাতত উপরে ইয়েলো লাইনকে যদি কাটতেও পারে, তাহলে এই যে জায়গা 7,750 কাটা ক্রুডের পক্ষে যথেষ্ট টাফ মনে হয় না এর মধ্যে করতে পারবে, সময় নেবে, এবং ক্রুডের দাম আস্তে আস্তে আরো বেশি কমতে থাকবে সেটাই মনে হচ্ছে। ন্যাচারাল গ্যাস পপাত ধরনী ধরে, এর কিছু এখন হবে না, এখন হোপলেস, অনেক কাজ করা উচিত না। ডাও জোন্স আবারও একটা সেই একই ধরনের প্যাটার্ন তৈরি করেছে। দেখুন এখানে একদম পুরো খোলাখুলি বলে দিচ্ছি, যদি 52,900-এর উপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে উপরের দিকে টেনে দেবে পুরো সপ্তাহ। আর যদি 52,600-র নিচে করে সাস্টেন করে যায়, তাহলে এই পুরো সপ্তাহে ডাউতে একটা ফল হবে, এবং 1,000 পয়েন্টের কাছে বা 1,200 পয়েন্টের কাছে একটা ফল পুরো সপ্তাহ জুড়ে হতে পারে। বড় সড়ো সাপোর্ট রয়েছে 52,000, 52,000 কাটলে কিন্তু তারপরে সমস্ত খেলা হবে। আর যদি গ্যাপ আপ করে সাস্টেন হয়ে যায়, তাহলে কিন্তু উঠিয়ে বেরিয়ে নিয়ে চলে যাবে। আরএসআই যথেষ্ট স্ট্রং, নাসডাকও যথেষ্ট স্ট্রং আবার হয়ে গিয়েছে আরএস, এবং ধীরে 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 ওপরে ওঠার চেষ্টা করছে। যদি এই ইয়েলো লাইনকে ভায়োলেট করতে না পারে, মানে ইয়েলো লাইন কেটে যদি নিচে না আসতে পারে, তাহলে কিন্তু নাসডাক এই সপ্তাহে একটা উপরে ভালো রকম মুভ দেওয়ার সম্ভাবনা রেখেছে। আর যদি ইয়েলো লাইনটা কাটে, তাহলে এই এন্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, দারামসে পড়বে, তখন অনেকটা নিচে পড়বে, তখন এই 26,400-তে চলে আসার ক্ষমতা রাখবে। হ্যাঁ, তো মোটামুটি এই সপ্তাহে আমরা যদি আমেরিকার বাজারও দেখি, সেটাও কিন্তু ওপেনিং এর পরে একটা জায়গা তৈরি করবে, যেটাকে দেখে বোঝা যাবে কি করতে চলেছে, এবং আমাদের বাজারে ওপেনিং এর পরে কোন দিকে যাচ্ছে সেইটাকে দেখে আমাদের বিচার করতে হবে বাজার কি বলতে চাইছে। যদি সেটা না করি, যদি আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু ডুবে মরতে হবে। আমার মনে হয় না বেশি কাজ করার দরকার আছে। শেয়ার বাজারের ব্যবসা হচ্ছে অনেকটা বড়লোকি ব্যবসা, এই বড়লোকি ব্যবসাতে প্রতিদিন প্রচুর কাজ করতে নেই, অল্প অল্প করে কাজ করতে হয়, শিওর শর্ট কাজ করতে হয়, আর অবশ্যই হোল্ডিং এ কাজ করতে হয়। ঠিকঠাক স্টক ঠিকঠাক জায়গায় যদি কেনা থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং এই ডামাডোলের বাজারেও যদি কিছু ঠিকঠাক স্টক ঠিকঠাক জায়গায় তুলে নেওয়া হয়ে থাকে, তাহলেও দুর্দান্ত প্রফিট পুজোর আগে অন্তত হতে চলেছে, এতটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যদি এখানে ওভার ট্রেডিং, ইগো করে ট্রেড করা, এইসব যদি করা হয়, না আমার টাকা দরকার, আমাকে এখান থেকে টাকা বের করতেই হবে, মার্কেট সময় দিক আর না দিক, যদি এরকম করতে হয়, তাহলে কিন্তু কনফার্ম মৃত্যু হবে, টাকা থাকবে না। ভারতের বাজার প্রচন্ড ভালো মুভ করবে, প্রচুর স্টক এখান থেকে 10 গুণ হবে, কিন্তু সেটা শুধু মানে এই আজকের দিনে দাঁড়িয়েও বলছি, 2026 সালে দাঁড়িয়ে এমন স্টক রয়েছে যাদের 2030 সালের মধ্যে আহ এখান থেকে যে দামে রয়েছে সেখান থেকে 10 গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। কিন্তু সেইটা করতে গেলে সেই স্টকগুলোর টাকাগুলো রাখতে হবে, টাকাটা যদি উড়ে যায় তাহলে কিন্তু আর ওটা হওয়া সম্ভব না। তাই ধীরে সুস্থে বুঝে সুঝে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে বা তার সাথে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, ইগো স্যাটিসফাই করবেন না, চট জলদিও করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে
আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।